জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো। হিয়া শাড়ির আঁচলটা কাঁধ থেকে সরিয়ে নিচে ফেলে পেছনে ঘুরতেই দেখল শুভ্র ভ্রু কুঁচকে বুকের কাছে দু হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। হিয়া হকচকিয়ে উঠল, মারাত্মক ভয় পেয়েছে সে। চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু গলা দিয়ে তার এক বিন্দু আওয়াজ বের হচ্ছে না। হিয়া দুপা পিছিয়ে এসে দু কাঁধে হাত দিয়ে নিজেকে ঢেকে ফেলল। হিয়া স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে, হার্টবিট অস্বাভাবিকভাবে বেড়ে গেছে তার। শুভ্র কী করে তার ঘরে আসবে? তাহলে সামনে কে? নাকি সে ভুল দেখছে, কিংবা হ্যালোসিনেট করছে? কিন্তু 2 সেকেন্ডের মধ্যেই হিয়ার সে ধারণা ভুল প্রমাণিত হলো। হিয়াকে এমন স্তম্ভিত হয়ে থাকতে দেখে শুভ্র অন্যদিকে তাকিয়ে বলল, আঁচলটা কি নিজে তুলবে, নাকি আমি এসে তুলে দিতে হবে? হিয়ার সারা শব্দ নেই, সে এখনও নিশ্চুপ। এতক্ষণ নিশ্চুপ থাকার মেয়ে তো সে না। শুভ্র উপায় না পেয়ে নিজেই এগিয়ে এসে বলল, এত স্তম্ভিত হওয়ার কিছু হয়নি। তারপর আঁচলটা নিচ থেকে তুলে হিয়াকে মুড়িয়ে দিতেই হিয়া এক পলক শুভ্রের দিকে তাকিয়ে অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হয়ে পড়ে যেতেই শুভ্র চটজলদি ধরে ফেলল হিয়াকে। তারপর হিয়াকে অজ্ঞান অবস্থায় দেখে হতভম্ব হয়ে বলল, হোয়াট দ্য হেল? হিয়া আস্তে আস্তে চোখ খুলে তাকালো। তার ঘরের বাতি জ্বলছে। চোখ খুলে প্রথমেই সে নিজের দিকে তাকালো, শাড়িটা ঠিক আছে কিনা দেখতে। তারপর বাম পাশে তাকাতেই দেখলো রূপা তার মাথার কাছে বসে আছে। উফ, তাহলে কি ওইটা দুঃস্বপ্ন ছিল? হিয়া মাথায় হাত দিয়ে আস্তে আস্তে উঠে বসলো। রূপা হিয়াকে ধরে বসিয়ে বলল, ঠিক আছিস? এমন হঠাৎ অজ্ঞান হয়ে গেলি কিভাবে? হিয়া কিছু বলার আগেই দেখলো শুভ্র রুমে ঢুকছে। চোখ বড় বড় করে হিয়া তাকিয়ে আছে। তারপর শুভ্রের দিকে তাকিয়ে থেকে রূপাকে জিজ্ঞেস করলো। এই ঘরে তুই কয়জনকে দেখতে পাচ্ছিস? রূপা অবাক হয়ে জিজ্ঞেস করলো। কয়জনকে দেখতে পাচ্ছি মানে? হিয়ার এখনও মনে হচ্ছে সে হ্যালোসিনেট করছে। শুভ্র ভ্রু কুঁচকে হিয়ার দিকে তাকিয়ে আছে। নীল শাড়ি, হাতে চুড়ি, চোখে কাজল দিয়ে কোথা থেকে ফিরেছে। হিয়া ফ্যাল ফ্যাল করে শুভ্রের দিকে তাকিয়ে আছে। এতক্ষণে সে বুঝতে পারছে এটা শুভ্র, কোনো দুঃস্বপ্ন কিংবা হ্যালোসিনেশন নয়। লোকটা এখানেই কি করছে? এসে একেবারে তার ঘরে ঘাপটি মেরে বসেছে। সে ভুল করে একবার রুমে গিয়েছিল, তাতে তো পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছিল। রূপা প্রায় হতভম্ব হয়ে দুজনকে দেখছে। এমনভাবে এরা দুজন দুজনের দিকে তাকিয়ে আছে কেন? রূপা আমতা আমতা করে বলল, আমি যাই, বাবাকে বলি যে তোর জ্ঞান ফিরেছে। বলেই সে কেটে পড়ল। রূপা চলে যেতেই হিয়া রেগে বলল, আপনি এখানে কি করছেন? শুভ্র কোনো কথা বলল না। স্বাভাবিকভাবে হিয়ার বিছানার একপাশে বসে পকেট থেকে ফোনটা বের করে দেখতে লাগলো। হিয়ার রাগে গা জ্বলে যাচ্ছে। তাকে তো রুমেও ঢুকতে দেয় না, আর এইখানে এসে একেবারে বিছানায় বসে আছে। শুভ্র ফোনটা কিছুক্ষণ স্ক্রল করে হিয়ার দিকে তাকালো। তারপর বলল, এতক্ষণ ধরে তাকিয়ে আছো, তাও মন ভরেনি আমাকে দেখে? আর কতক্ষণ তাকিয়ে থাকবে? হ্যাঁ, আমাকে তো ভূতে ধরেছে, আপনার দিকে তাকিয়ে থাকতে যাব? চট করে জবাব দিল হিয়া। দিয়েই অন্যদিকে তাকালো সে। শুভ্র আর চোখে তাকিয়ে বলল, তাহলে তো তোমার চোখে সমস্যা। তারপর এগিয়ে এসে হাত বাড়াতেই হিয়া একদম খাটের সাথে মিশে গেল। শুভ্র হাত বাড়িয়েছিল পানির গ্লাসটা নিতে। হিয়াকে জড়সড় হতে দেখে পানির গ্লাসটা হিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, নাও, এইটা আমার থেকে বেশি তোমার প্রয়োজন। হিয়া কাঁপা কাঁপা হাতে গ্লাসটা ধরল। সত্যিই তার তৃষ্ণা পেয়েছে। এক চুমুকে পুরোটা শেষ করতেই শুভ্র বলল, আমার দিকে তাকিয়ে থেকে একেবারে গলাও শুকিয়ে ফেলেছ। হিয়া গ্লাসটা নামিয়ে বলল, ফালতু কথা একদম বলবেন না, বলছি না আপনার দিকে তাকাইনি। শুভ্র হিয়ার হাত থেকে গ্লাসটা নিয়ে রাখলো। তারপর স্থির দৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে রইল। হিয়া না চাইতেও চোখ নামিয়ে ফেলল। তুমি আমাকে এত ভয় পাও কেন? ভয়ের চোটে অজ্ঞানী হয়ে গেলে। হঠাৎ শুভ্রের এমন শান্ত স্বরে কেমন একটা শিহরণ জেগে উঠল হিয়ার মনে। হিয়া আর চোখে তাকিয়ে বলল, মোটেও আমি ভয় পাইনি, ওটা তো এমনি, মানে জানি না কেন হয়েছে, কিন্তু ভয় পাইনি আমি। তাহলে তো ভালোই। উঠে নিজের ব্যাগপত্র গুছিয়ে রাখো, কাল সকালে যেতে হবে। হিয়া মুখ ফ্যাকাশে করে বলল, কাল যাব মানে?
সবে তো 1 সপ্তাহ হলো আমি এসেছি, আর আমার পরীক্ষার তো অনেক দেরি আছে। আর আপনি এসেছেন কেন আমাকে নিতে? মা পাঠিয়েছে তোমায় নিয়ে যেতে। তোমার যেতে ইচ্ছে না হলে যাবে না। স্বাভাবিকভাবেই বলল শুভ্র। হিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। হনুমানটা এত ভালো হলো কবে? এটা কি স্বপ্ন কিংবা যন্ত্রণা? সব কিছু স্বপ্ন স্বপ্ন লাগছে কেন তার কাছে? হিয়া পরক্ষণেই হেসে বলল। ঠিক আছে, তাহলে আমি যাব না। শুভ্র ফোনটা বের করে মায়ের নাম্বারটা হিয়ার সামনে ধরতেই হিয়ার চোখ বড় বড় করে তাকালো। শুভ্র বলল, নাও, ফোন করে বলো যে তুমি আসতে চাও না। আমিও তাহলে রাতেই ফিরে যাচ্ছি। শুধু শুধু কালকের ক্লাস মিস দেওয়ার কোনো মানে হয় না। শুভ্রের চালাকি ধরতে পেরে হিয়া রাগী গলায় বলল, আপনি ইচ্ছে করে এমন করছেন, তাই না? আমি কিভাবে ওনাকে না বলবো? আর আপনাকে বললেই আপনার চলে আসা লাগবে? এসেছেন কেন আপনি? আপনার না সময়ের অনেক দাম, নষ্ট করছেন কেন আপনার সময়? বকবক তো ভালোই করতে পারো, সাহস দেখানোর বেলায় শুধু ভিজে বিড়াল। বলেই ফোনটা পকেটে ভরে উঠে পড়তেই হিয়ার মামি এক গ্লাস দুধ নিয়ে হাজির। হিয়া চোখ বড় বড় করে তাকালো। মামি এগিয়ে এসে হিয়ার মুখের সামনে ধরে বলল। নে, এক ঢুকে শেষ করবি। হিয়া ভয়ে ভয়ে মামিকে জিজ্ঞেস করলো। হঠাৎ দুধ? মামি কঠিন গলায় বলল। কথা কম, জলদি শেষ কর, চুলায় তরকারি বসাই আসছি। হিয়া নাক মুখ কুচকে গ্লাসটা হাতে নিল। তারপর তার মামের দিকে তাকালো। সে ধমকের সুরে বলল, তাকিয়ে আসিস কেন, শেষ কর। দুধ হিয়ার একদম পছন্দ না, কিন্তু মামি তো এমনই, না খেলে ঠাস করে একটা লাগাই দিবে। তাই আর কিছু না বলে দুধটা অনেক কষ্ট করে শেষ করে গ্লাসটা মামির হাতে দিল। তিনি গ্লাস হাতে নিয়ে হিয়াকে বললেন, চুপ করে বসে থাকবি, খাট থেকে নামবি তো, তোর খবর আছে। হিয়া গাল ফুলিয়ে বসে আছে। শুভ্র হিয়ার মামিকে অবাক হয়ে দেখছে। তিনি যেতে যেতে শুভ্রের উদ্দেশ্যে বললেন, ঢাকা গিয়েই টেস্ট করে ফেলবা, বুঝছো কি বললাম? শুভ্র অনেকটা অপ্রস্তুত হয়ে হ্যাঁ সূচক হালকা ঘাড় কাত করলো। মামি চলে যেতেই হিয়া অবাক হয়ে প্রশ্ন করলো। টেস্ট? কিসের টেস্ট? শুভ্র ভ্রু কুচকে হিয়ার দিকে তাকালো। তারপর বলল। তুমি কয় বক্স আচার খেয়েছো? হিয়া অবাক হয়ে বলল, মানে আমি কয় বক্স আচার খেয়েছি তা দিয়ে আপনার কি? আর আপনি জানলেন কি করে? তোমার মামি বলল তুমি নাকি অনেক আচার খেয়েছো, তোমার মাথাও নাকি একটু ঘুরিয়েছে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল শুভ্র। হ্যাঁ, তাতে আপনার কি? আরে আজব, আমার ইচ্ছে হয়েছে আমি খেয়েছি, আর আমার মাথা ঘুরিয়েছে ঘোরাক, তাতে এই লোকের কি? শুভ্র নিঃশব্দে হাসলো। অতিরিক্ত তেলযুক্ত খাবার বেশি পরিমাণে খাওয়ার কারণে হিয়ার মাথাটা ঘুরিয়েছে। আর এতে হিয়ার মামি কি কি চিন্তা করে বসে আছে। শুভ্র হাসি ঠোঁটের কোণে রেখেই বলল, আমার কিছু না, তবে তোমার মামির ধারণা তুমি প্রেগনেন্ট, তাই টেস্ট করাতে বলল। হিয়া হতভম্ব হয়ে তাকিয়ে আছে। এইসব কি শুনছে, কি দেখছে সে? সে পাগল হয়ে গেছে নাকি এই লোকটা পাগল হয়ে গেছে? আর এই বদমাইশ লোকটা দেখো হাসছে। হিয়া বিছানা থেকে একটা বালিশ শুভ্রের দিকে ছুঁড়ে দিয়ে বলল, হাসছেন কেন আপনি? আর উল্টা পাল্টা এসব কি বলছেন? মাথা খারাপ হয়ে গেছে আপনার? শুভ্র হাত বাড়িয়ে বালিশটা ধরে বলল, তোমাদের পুরো ফ্যামিলি কি এমন? একজন ভয়ে অজ্ঞান হচ্ছে তো আর একজন ভাবছে সেটা প্রেগনেন্সির জন্য হচ্ছে। হিয়া রাগে কিরমির করছে। এত কথা বলা শিখেছে কবে এই লোকটা? শুভ্র হাতের বালিশটার দিকে তাকালো। তারপর বলল, আর বালিশ ছুঁড়ে মেরেছো কেন? তোমাকে ছুঁড়ে মারবো, পরে তো আবার অজ্ঞান হয়ে যাবা। শেষেরটা উপহাস করে বলল শুভ্র। হিয়া শুভ্রকে যত দেখছে তত অবাক হচ্ছে। এমন শুভ্রকে সে এর আগে দেখেনি। এমনভাবে সে এতদিনে প্রথম দেখছে শুভ্রকে। হিয়া আর কোনো কথা বলল না, চুপ করে বসে আর চোখে শুভ্রের দিকে তাকিয়ে রইল। হিয়ার নিজের কাছেই আজব লাগছে। হঠাৎ অজ্ঞান হওয়ার কি ছিল? আর এই অজ্ঞান হওয়া নিয়ে এত কিছু হয়ে গেল। হিয়া শাড়ি বদলেছে, এখন বিছানায় বসে আছে। হিয়া আগে থেকে এসেই নিজের খাটের অর্ধেকের বেশি জায়গা নিয়ে বসে আছে। হিয়া চিন্তায় শেষ। এই লোকটার সাথে তাকে এক ঘরে থাকতে হবে, কি ভয়ানক। হিয়া রূপার রুমে থাকতে গিয়েছিল, মামি এক ধমক দিয়ে রুমে পাঠিয়ে দিয়েছে। উফ, সবাই খালি তাকে ধমকের ওপর রাখে।
একটু ভালো করে কথা বলা যায় তার সাথে? হিয়ার বুকটা ধুক ধুক করছে। শুভ্র ফ্রেশ হয়ে বের হয়ে আসলো, তারপর স্বাভাবিকভাবেই হিয়ার পাশে এসে শুয়ে পড়ল। হিয়া কিছুটা সরে এসে আর চোখে শুভ্রের দিকে তাকিয়ে রইল। শুভ্রের আলোতে ঘুম আসে না, তাই সে চোখ খুলে হিয়ার দিকে তাকাতেই দেখলো হিয়া আর চোখে তার দিকে তাকিয়ে আছে। শুভ্র ভুরু কুঁচকে ফেলতেই হিয়া কড়া গলায় বলল, আমি কিন্তু নিচে ঘুমাবো না, এটা বাংলা সিনেমা না। আপনি ভুলেও আমাকে নিচে শুতে বলবেন না। আপনার তো সমস্যা হলে আপনি নিচে শুয়ে পড়ুন। না, আমার কোনো সমস্যা নেই। আর এটা তোমার ঘর, তাই তোমার বিছানায় তুমি শুতেই পারো, কিন্তু ঘুমানোর আগে লাইটটা অফ করে দিও। বলেই অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল শুভ্র। হিয়া হতবাক হয়ে তাকিয়ে আছে, হঠাৎ এত ভদ্র হয়ে গেল কিভাবে? হিয়া উঠে গিয়ে সুইচটা বন্ধ করে তার ঘরের নীল তারাগুলো জ্বেলে দিল। হিয়া একদম অন্ধকারে ঘুমাতে পারে না, তারপর নিজেকে পাতলা চাদর দিয়ে মুড়িয়ে একপাশে গুটি সুটি মেরে শুয়ে পড়ল। ভালোই ভালোই আজ রাত পার হলেই সে বাঁচে। শুভ্র কিছুক্ষণ পর চোখ মেলতেই দেখল হিয়া রুমে ছোট ছোট তারা ঝুলছে। অন্ধকারে সেই তারাগুলো হালকা নীল অবয়ব রুমটাই ছড়িয়ে পড়ছে। শুভ্র ভুরু কুঁচকে বলল, তোমাকে লাইট বন্ধ করতে বলেছিলাম, এতগুলো আলো জ্বেলে দিতে বলিনি। হিয়া মুখ ঘুরিয়ে শুভ্রর দিকে তাকালো, তারপর বলল। আমি অন্ধকারে ঘুমাতে পারি না। শুভ্র হিয়ার দিকে তাকিয়ে বলল, আমি আলোতে ঘুমোতে পারি না। তাহলে একদিন না ঘুমিয়ে থাকুন, কিচ্ছু হবে না আপনার। বলেই হিয়া মুখ ফিরিয়ে শুয়ে পড়ল। শুভ্র উঠে গিয়ে একটা তারা বাঁধে বাকি সবগুলো তারার আলো বন্ধ করে দিয়ে এসে শুয়ে পড়ল। হিয়া তাকিয়ে দেখল শুধু তার মাথার উপরে বড় তারাটা জ্বলছে। হিয়া রেগে গিয়ে বলল, কি করলেন আপনি এটা? চুপচাপ ঘুমাও, আর উঠে গিয়ে যদি একটা এক্সট্রা তারাও জ্বেলে দিয়েছ তাহলে তো আমাকে চিনো। ধমকের সুরে বলল শুভ্র। হিয়া মুখ বাঁকালো, এই হনুমানটা আসল রূপ দেখাচ্ছে। রুমটা তার, কিন্তু হুকুম দিচ্ছে এই লোকটা। হনুমান কোথাকার! শুভ্রের ঘুম ভেঙেছে খুব সকালে। হিয়ার রুমের একটা জানালা খোলা থাকায় ভোরের আলোয় রুমটা আলোকিত হয়ে গেছে। পাখিদের কিচিরমিচির আওয়াজ ভেসে আসছে কানে। প্রকৃতির ডাকে কখনই এমনভাবে সে জাগেনি। শুভ্র আস্তে আস্তে চোখ খুলে তাকালো, তারপর নিজের বাম পাশে তাকাতেই দেখলো হিয়া গভীর ঘুমে তলিয়ে আছে। ছোট্ট বাচ্চাদের মতো গালের নিচে একটা হাত রেখে ঘুমাচ্ছে হিয়া। শুভ্রের বাবা আসতে রাজি না হওয়ায় শুভ্রের মা তাকে জোর করেছে। মোহনা এসেও হিয়াকে খুঁজেছে। কি অদ্ভুত, কয়েক মাসেই মেয়েটা সবার এত কাছের হয়ে গেল। এই স্টুপিড মেয়েটার কি এমন ক্ষমতা যার জন্য শুভ্র নীল আহমেদ এত দূর এসেছে? নাকি এই মেয়েটাকে জ্বালাতে তারও ভাল লাগে হয়তো? শুভ্র দ্বিতীয়বারের মতো হিয়ার দিকে ফিরল। হিয়া নড়েচড়ে উঠে চোখ খুলল, কিন্তু শুভ্র চোখ সরালো না, স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। হিয়া চোখ খুলে শুভ্রকে নিজের সাথে এক বিছানায় দেখে চমকে ওঠে। দূরে সরতেই হুড়মুড়িয়ে চাদর সহ নিচে পড়ে গেল। পড়েই আ করে চিৎকার করে উঠল। বিছানা থেকে পড়ে তার মাথায় এলো সে আর শুভ্র একই ঘরে ছিল সারা রাত। হিয়া কোমর ধরে আত্মনাদ করে উঠল। হিয়ার এমন কাণ্ডে শুভ্র ভ্রু কুঁচকে উঠে বসল। এই মেয়েটা অতিরিক্ত পরিমাণে ছটফট করে। শুভ্র ভ্রু ডলতে ডলতে বলল, কোমর কি ভেঙেছে? ভেঙে গেলেও কিন্তু স্ট্রেচারে করে ঢাকায় যেতে হবে। হিয়া রাগে কটমট করে শুভ্রর দিকে তাকালো, তারপর বলল, আপনি তো সেটাই চান, আমি কোমর ভেঙে ঘরে বসে থাকি। সে তোমার কোমর ভাঙলেও তুমি ভাঙা কোমর নিয়ে লাফালাফি করবে। ঘরে বসে থাকার মেয়ে তো তুমি না। বলতে বলতে শুভ্র খাটের উপর থেকে উকি দিয়ে নিচে তাকালো। হিয়া কোমরে হাত দিয়ে বসে আছে আর বিড়বিড় করে কি জানি বলছে। শুভ্রকে দেখে কটমট করে তাকালো, তারপর বলল। তাকিয়ে তাকিয়ে কি মজা নিচ্ছেন? শুভ্র হিয়ার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে বলল, কতক্ষণ বসে থাকবা নিচে? সারাদিন বসে থাকবো, আপনার কোনো সমস্যা? মুখ বাঁকিয়ে বলল হিয়া। না, কোনো সমস্যা নেই, বসে থাকো। বলেই শুভ্র উঠে পড়ল। হিয়া আর চোখে শুভ্রর দিকে তাকিয়ে রইল। এইটা মানুষ নাকি পাথর, কোনো মায়া দয়ার কিছু নেই। সে যে পড়ে গেছে, একবার জিজ্ঞেসও করলো না ব্যথা পেয়েছে কিনা। উল্টে বলে কিনা কোমর ভাঙলে স্ট্রেচারে করে নিয়ে যাবে। হিয়া আস্তে আস্তে উঠল,
তেমন বেশি ব্যথা পায়নি সে, কিন্তু ঘুম ভাঙতে না ভাঙতেই এভাবে খাট থেকে এর আগে সে পড়েনি কখনো। লোকটার সাথে যে এক বিছানায় ঘুমিয়েছে সেটা তার মাথাতেই ছিল না। কি ভয়ানক একটা এক্সপিরিয়েন্স। যাক, রাতটা ভালোই কেটেছে। হিয়া বিছানায় গুছিয়ে চটজলদি রুম থেকে বেরিয়ে গেল। এই লোকটা আশেপাশে থাকা মানেই বিপদ। এত ভোরে এর আগে কোনো দিন ওঠেনি শুভ্র। হিয়ার রুমটা খুব সাজানো, পড়ার টেবিলে হিয়ার ফ্যামিলি ফটো। হিয়ার বাবার কথা শুভ্রের মনে আছে, এই ছবিতে স্পষ্ট। তাকে সে চিনতে পারছে। শুভ্রের প্রথম সাইকেল চালানো তার কাছ থেকেই শেখা। তখন 9-10 বছরের হবে হয়তো শুভ্রের। রফিক সাহেবের সাথে সেটাই তার প্রথম আর শেষ দেখা। এমন নির্মম মৃত্যু কেন এই লোকটার বেলায় হলো? শুভ্রের কাছে এবার সবটা পরিষ্কার। তার বাবার না বলা কথাগুলো আজ তার জানা হয়ে গেল। বাবার উপর রাগটাও তার অনেকটা কমে গেল। রফিক সাহেব যে বাবার কতটা কাছের সেটা সে জানে। বাবা তাকে সবটা বললে হয়তো পুরো ব্যাপারটা এত বাজে হতো না। হঠাৎ এক বিষণ্ণতায় তার মুখে ভরে এলো। শুভ্র ছবিটা আগের জায়গায় রেখে হাঁটতে বেরিয়ে এলো। শুভ্র ফিরে আসতেই হিয়ার মামার সাথে দেখা। তিনি ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়ছিলেন। শুভ্রকে আসতে দেখে পত্রিকা নামিয়ে বললেন, জগিংয়ে গিয়েছিলে নাকি? বলেই হিয়াকে ডাকতে ডাকতে বলল। এই হিয়া, জামাইকে তোয়ালে দে। শুভ্র চলে যাওয়ায় হিয়া এই ফাঁকে নিজের রুমে ঢুকে ব্যাগটা গুছিয়ে নিল। জামাইকে তোয়ালে দে। মামার মুখে কথাটা শুনেই রাগ লাগলো। এই হনুমানটাকে আবার তোয়ালে দিতে হবে কেন? কি দরদ! একেবারে জামাই জামাই করে পাগল। সে চলে যাচ্ছে তাতে কারোর কিছু না। হিয়ার আবার ডাক পড়তেই হিয়া নিচু গলায় বলল, আসি। জামাই জামাই করে পাগল হয়ে গেছে। হিয়া তোয়ালে হাতে মুখ কালো করে এগিয়ে এলো। শুভ্র সোফায় বসেছিল। হিয়া তোয়ালেটা এনে একেবারে শুভ্রের মুখের সামনে ধরলো। শুভ্র ভ্রু কুঁচকে তোয়ালেটার দিকে তাকালো। একদম মুখের সামনে এনেই ধরতে হবে মেয়েটার। শুভ্র তোয়ালে হাতে নিতেই হিয়া মামার দিকে তাকিয়ে গাল ফুলিয়ে চলে গেল। শুভ্র তোয়ালে দিয়ে ঘাড় মুছতে মুছতে মামাকে বলল, আচ্ছা, হিয়ার বাবার কি হয়েছিল? আমি শুধু দুঃসংবাদটাই জানি, এর বেশি কিছু আমার জানা নেই। কথাটা জিজ্ঞেস করতেই হিয়ার মামার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি আর বলবো, সব আল্লাহর ইচ্ছা। যতটুকু শুনেছি, গভীর রাতে চালক নাকি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সরু রাস্তায়, তারপর বাস উল্টে খাদে পড়ে যায়। তারপর না হয় নাই বললাম, হিয়ার বাবা আইসিইউতে ছিলেন 2 দিন। এতটুকু বলেই চোখ ভিজে এলো তার। তিনি চুপ করে থেকে নিজেকে সামলে বললেন, আকাশ আর আমার বোন, ওরা তো শেষ চেষ্টাও আমাকে করতে দেয়নি। আর আমি অনেক চেষ্টা করেছি দুলাভাইকে বাঁচানোর, কিন্তু পারিনি। এতটুকু বলেই তিনি কেঁদে ফেললেন। শুভ্র উঠে এসে মামাকে ধরল। তিনি চোখের পানি মুছে বললেন। আমি ঠিক আছি। শুভ্র মামাকে ধরে তার পাশে বসলো। হিয়াকে আল্লাহ বাঁচিয়ে রাখছে, কিন্তু ওর বাম পায়ে বিশাল এক ক্ষতি হয়ে গেছে। অপারেশন করাতে এখন শুধু হাঁটতে পারে। কয়েক মাস যে মেয়েটা বিছানায় বসেছিল, চুপ করে শুধু কাঁদতো, কথাও বলতো না ঠিক করে। ডাক্তার ওকে দৌড়াতে বারণ করেছে। হিয়ার অপারেশনের টাকা জোগাড় করতে মেয়ের বিয়ের জন্য জমানো সব টাকা খরচ করে ফেলায়। তোমার মামিও কম কথা শোনায়নি মেয়েটাকে। সে মহিলাও দুশ্চিন্তায় এমন করত। মামার কথার মাঝেই শুভ্র মামার হাত ধরে বলল, তোমার বাবাও এক কথা বলেছে, তাই তোমার নানি শান্ত আছে। কিন্তু হিয়ার জন্য আমার বড় চিন্তা হয়। আমার মেয়ের জন্য তো আমি আছি, ওর তো কেউ নেই। মাথা নিচু করে বললেন তিনি। আমরা সবাই আছি। শুভ্রের মুখে এমন কথা শুনে মামা কিছুটা স্বস্তি পেলেন। ছেলেটাকে প্রথম সে যেমনটা ভেবেছিল, ছেলেটা আসলে তেমন না। শুভ্র নাস্তার টেবিলে বসতেই মেসেজের আওয়াজ হলো তার ফোন থেকে। শুভ্র ফোনটা বের করে হাতে নিল। প্রভার মেসেজ এসেছে। শুভ্র মেসেজ দেখার আগেই হঠাৎ হিয়ার মামি এসে শুভ্রের হাত থেকে ফোনটা নিয়ে বন্ধ করে পাশে রেখে দিয়ে বললেন, খাবার সময় ফোন টিপা ভালো না। খাবার খাওয়ার একটা সবের কাজ। শুভ্রের মুখটা দেখার মতো হয়েছে। মামির এমন আচরণে সে হতভম্ব। হিয়া পাশেই বসেছিল।
শুভ্রের চোখ মুখের অবস্থা দেখে সে ঠোঁট চেপে হাসছে। মামি যে কি জিনিস, লোকটা এইবার টের পাবে। মামি খাবারের প্লেট এগিয়ে দিয়ে বলল, তোমার নাকি ঢ্যাঁড়স পছন্দ অনেক, তাই ঢ্যাঁড়স করেছি। সবজিও নাকি খাও? সবজিও রান্না করেছি আমি। মামি ক্রমাগত কথা বলতেই থাকলেন। শুভ্রের রীতিমতো মাথা ধরে গেছে। আর ঢেঁড়স, এটা কবে তার প্রিয় হলো, অদ্ভুত। চট জলদি নাস্তা করে সে উঠে বলল। তারপর নিজের ফোন নিতে ফিরে এসে দেখে হিয়া পুরো ঢেঁড়সের বাটিটা সামনে নিয়ে বসে আছে। আচ্ছা, এইবার সে বুঝেছে ঢেঁড়স তার প্রিয় কথাটা হিয়ার মামি কেন বলেছে। বাদরটা নিজের পছন্দ তার উপর চালিয়ে দিয়েছে। শুভ্র চলে যেতেই হিয়ার মামি আবার আসলো। তারপর শুভ্রকে বলল, আমি এত কষ্ট করলাম, তুমি তো একবার খেয়েও দেখলা না। শুভ্র অদ্ভুত হয়ে হাসলো। তারপর মামি হিয়ার দিকে তাকিয়ে বলল, তুই পুরো বাটি নিয়ে বসেছিস কেন? দে, জামাইকে একটু খাইয়ে দে। বলেই তিনি সামনে গেল। মামির কথা শুনে হিয়া চোখ বড় বড় করে তাকালো। মামির কথায় হিয়াকে লজ্জা দিতেই শুভ্র ঝুঁকে এসে বলল। দেও, খেয়ে বলেই কেমন হয়েছে। হিয়া হা করে শুভ্রের দিকে তাকিয়ে রইল। মামির হাতের ঢেঁড়স হিয়ার অনেক পছন্দ। মামি শুভ্রের প্রিয় খাবার জানতে চেয়েছিল। শুভ্র বাসায় ছিল না, তাই হিয়ার যেটা খেতে ইচ্ছে করেছিল সে সেটা বলে দিয়েছে। এমন ভেজালে পড়তে হবে কে জানতো। হিয়া বাটিটা শুভ্রের দিকে এগিয়ে দিয়ে বলল, নিজে নিয়ে খান। পারবো না, আমার নামে মিথ্যা কথা ছড়িয়েছ, এর ফল তো তোমাকে ভুগতেই হবে। খাইয়ে দাও। বলেই হিয়ার মামির দিকে ইশারা করলো। হিয়া মুখ কালো করে শুভ্রের দিকে তাকালো। পাগল হয়ে গেছে, সবাই পাগল হয়ে গেছে। লোকটাকে আবার খাইয়ে দিতে হবে কেন? হাত আছে কেন সাজিয়ে রাখার জন্য? দূর থেকে মামি তাকিয়ে আছে। অসহ্য লাগছে। হিয়া কথা বাড়ালো না। চামচে করে এক গাল খাইয়ে দিতেই শুভ্রের চোখে পড়ল। হিয়ার বুকের ভেতরটা ধুক ধুক শুরু হয়েছে। হিয়া সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। শুভ্র যেতে যেতে মামিকে বলল, দারুণ হয়েছে। হিয়ার ইচ্ছে করছে ঢেঁড়সটা লোকটার মাথায় ঢেলে দেয়। ইচ্ছে করে এমন করলো, বদমাইশ ডাক্তার। হিয়া গাড়িতে ওঠার সময় শুভ্রকে ড্রাইভিং সিটে দেখে হা করে রইল। তারপর ভ্রু কুঁচকে বলল, ড্রাইভার কাকু কোথায়? আপনি একাই আছেন? আমাকে আপনার সাথে একা একা সারা রাস্তা যেতে হবে? শুভ্র নিজের চশমাটা পরিষ্কার করছিল। হিয়ার কথায় সে উত্তর দিল না। চশমাটা পরে সামনে তাকিয়ে বলল। কস্টেপ আছে? উত্তর না পেয়ে হিয়া গাড়িতে উঠে বসছিল। শুভ্রের এমন প্রশ্নে হিয়া ভ্রু কুঁচকে বলল, কেন? আপনার চশমা ভেঙে গেছে? শুভ্র আর চোখে হিয়ার দিকে তাকালো। তারপর বলল, যেটা জিজ্ঞেস করেছি সেটা বলো। হিয়া রেগে বলল, আরে আমার কাছে কস্টিপ আসবে কোথা থেকে? আমি কি স্টেশনারি দোকান ব্যাগে নিয়ে ঘুরি নাকি? এক কাজ করো, তোমার রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে কস্টেপ নিয়ে নিজের মুখে লাগিয়ে তারপর আসো। গম্ভীর মুখে বলল শুভ্র। হিয়া রেগে গাড়ি থেকে নেমে যাওয়ার জন্য সিট বেল্ট খুলতে নিতেই শুভ্র গাড়ি স্টার্ট দিল। হিয়া কড়া গলায় বলল, গাড়ি থামান, আমি আপনার সাথে যাব না। আমি একা একা ট্রেনে করে যেতে পারবো। হিয়ার কথার মাঝেই শুভ্র এয়ারপোর্ট কানে দিয়ে এক দৃষ্টিতে সামনের রাস্তার দিকে তাকিয়ে আছে। হিয়া মুখ গোমরা করে বসে বসে শুভ্রকে মনে মনে বকা দিতে লাগলো।